আজকের আলোচনায় আসা যাক। আমাদের কাছে একটা বেশ পুরনো কাহিনী এসেছে, মানে পশ্চিমবঙ্গের ঝাউপাড়া গ্রাম নিয়ে। আর সেই গ্রামের লাগোয়া এক নিষিদ্ধ শালবন। হ্যাঁ, আর এই কাহিনীর কেন্দ্রে আছে এক তরুণী, শিউলি রায়চৌধুরী, জমিদার বংশের মেয়ে। ঠিক, আর তার অদম্য কৌতূহল, মানে সেটাই ওকে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর বিপদের দিকে। একদম। সূত্রগুলো বলছে ঝাউপাড়ার দক্ষিণে ওই শালবনটা, ওটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে বহুদিনের একটা ভয়ে জড়িয়ে আছে, একটা নিষেধ। আজকের আলোচনায় আমরা বরং গল্পটাকে ভালো করে শুনি, দেখি কিভাবে কৌতূহল বিপদের কারণ হতে পারে, পুরনো বিশ্বাস, লোককথা, এগুলোর প্রভাব কতটা। হ্যাঁ, আর অতীতের ঘটনা কিভাবে বর্তমানকে তাড়া করে ফেরে। চলুন কাহিনীর গভীরে যাওয়া যাক। আচ্ছা, তো গল্পের শুরুতেই আমরা শিউলিকে পাচ্ছি, জমিদার বাড়ির মেয়ে, কিন্তু বেশ দুরন্ত, প্রাণচঞ্চল। মানে বয়স অল্প, বুঝতেই পারছেন। বৈশাখের দুপুরবেলা ধূপেশ্বরী নদীর ধারে সে দোলনা দুলছে, আম কুড়োচ্ছে। বেশ একটা মুক্ত জীবনের ছবি, তাই না? হ্যাঁ, বেশ মুক্ত। সেখানেই তার দেখা হয় গ্রামের এক বয়স্ক মাঝি খোগেন কাকুর সাথে, বাপের বয়সী। শিউলি তো বেশ মিশুকে। কথা বলতে বলতেই সে খোগেন কাকুর কাছে ওই দক্ষিণ দিকের শালবনটার কথা তোলে। হ্যাঁ, বলে যে ঠাকুমার মুখে শুনেছে, গ্রামের সকলে বলে ওখানে নাকি যাওয়া বারণ। কিন্তু কেন বারণ, ওর খুব জানতে ইচ্ছে করে। আর খোগেন মাঝির প্রতিক্রিয়াটা দেখুন, সঙ্গে সঙ্গে মুখের ভাব পাল্টে গেল, চোখে ভয়। মানে একেবারে স্পষ্ট ভয়। উনি শিউলিকে সরাসরি সাবধান করে দিলেন। কি বললেন? বললেন, খবরদার যাসনি মামনি, ওই জায়গাটা নিষিদ্ধ, গেলে অঘটন ঘটতে দেরি লাগে না। মানে সরাসরি হুমকি প্রায়। হ্যাঁ, উনি আরও বললেন, ওখানে এমন কেউ আছে যাকে নাকি দেখা যায় না, আর বড়দের বারণ মানা উচিত, এই কথাটা জোর দিয়ে বললেন। কিন্তু শিউলি, তার প্রতিক্রিয়া কি ছিল? সে তো হেসে উড়িয়ে দিল ব্যাপারটা। মানে তার কাছে এগুলো যুক্তিহীন ভয়, কুসংস্কার। বোঝা যায় ওই বয়সের একটা ধর্মই থাকে সবকিছুকে চ্যালেঞ্জ করা। স্বীকার করতে পারল না। মনে একটা কিন্তু থেকে গেল, একটা টানও তৈরি হলো ওই নিষিদ্ধ জায়গার প্রতি। এই টানটাই হয়তো ওকে পরের পদক্ষেপটা নিতে বাধ্য করল। ঠিক তাই। পরের দিনই সুযোগ এসে গেল। শিউলির কাকার পাত্রী দেখতে বাড়ির সবাই মিলে রওনা দিল দূরের এক গ্রামে। মানে বাড়ি একেবারে ফাঁকা। একদম। শিউলি মায়ের বারণ শোনেনি, সে বাড়িতেই থেকে গেল। আর যেই না দুপুর গড়িয়ে এলো, বাড়ি নিস্তব্ধ। অমনি তার ভেতরে সেই কৌতূহলটা আবার জেগে উঠল। মায়ের কিন্তু স্পষ্ট নির্দেশ ছিল, তাই না, যে বাড়ির বাইরে এক পাও না যেতে? হ্যাঁ, স্পষ্ট নির্দেশ। কিন্তু শিউলি সেসব শুনলে তো পায়ের নুপুর জোড়া খুলে রাখল সাবধানে, যাতে শব্দ না হয়। বাহ, বেশ পরিকল্পনা করে। তারপর নিঃশব্দে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সোজা হাঁটা দিল ওই দক্ষিণের শালবনের দিকে। কৌতূহল এখানে ভয়কে হারিয়ে দিল। একদম। জঙ্গলের মুখে এসে অবশ্য একটু থমকালো সে। জায়গাটা আসলেই কেমন যেন থমথমে। বর্ণনাটা কেমন ছিল জায়গাটার? ভেতরে ভীষণ আগাছা, বুনো লতা এমনভাবে জড়িয়ে আছে যে অন্ধকার। মানে দিনের বেলাতেও আলো প্রায় ঢোকে না, একটা ছমছমে ভাব। দেখেই তো ভয় লাগার কথা। ভয় তারও যে লাগেনি তা নয়, খোগেন কাকুর সাবধান বাণী মনে পড়ছিল। কিন্তু ওই যে ভেতরে জেদ, কৌতূহল, সেটা তাকে ঠেলে নিয়ে গেল। সে দেখতে চায় ভেতরে আসলেই কি আছে। এই এগিয়ে যাওয়াটা, এটাই হয়তো ছিল নিয়তির ডাক। হয়তো তাই। জঙ্গলের বেশ কিছুটা ভেতরে যাওয়ার পর সে কিছু ভাঙাচোরা ঘরবাড়ির ভগ্নস্তূপ দেখতে পেল। তার মানে একসময় ওখানে মানুষের বাস ছিল। হ্যাঁ, সেটাই বোঝা যাচ্ছিল। হয়তো ওই আদিবাসী পরিবারগুলোর, যাদের কথা পরে জানা যাবে। আচ্ছা, আর সেখানেই সে পেল ওই জিনিসটা। হ্যাঁ, সেখানেই মাটিতে পড়ে থাকতে দেখল একটা ছোট্ট কালো পাথরের মূর্তি। পুরনো, কিন্তু দেখতে অদ্ভুত। মানে কেমন যেন একটা আকর্ষণ আছে। সে ওটা কুড়িয়ে নিল। হ্যাঁ, তুলে নিল হাতে। আর মূর্তিটা হাতে নেওয়ার পরেই একটা অদ্ভুত অনুভূতি হলো ওর। কিরকম? শরীরটা হঠাৎ ভারী হয়ে গেল, ঠান্ডা লাগতে শুরু করলো, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল। প্রথম অশুভ সংকেত, শারীরিক প্রতিক্রিয়া। ঠিক। যদিও কিছুক্ষণ পরেই আবার সব স্বাভাবিক হয়ে গেল, কিন্তু ওই কয়েক মুহূর্তের অনুভূতিটা বেশ গোলমেলে ছিল। কিন্তু শিউলি কি এটাকে গুরুত্ব দিল? না, সে ওসব পাত্তা দিল না। ভাবল হয়তো হাঁটার পরিশ্রমে বা জঙ্গলের ওই গুমোট আবহাওয়ায় এমন লাগছে। গ্রামের লোকের ভয়টাকে ভ্রান্ত ধারণা ভেবে উড়িয়ে দিল।
মূর্তিটাকে সে গুপ্তধন ভাবল, তাই না? হ্যাঁ, ঠিক তাই। ভাবল দারুণ একটা জিনিস কুড়িয়ে পেয়েছে। বেশ খুশি মনে সেটা নিয়ে বাড়ি ফিরল। ফিরে এসে এত ক্লান্ত লাগছিল যে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। আর বিপদটা শুরু হলো সেখান থেকেই। একদম। সন্ধ্যায় যখন বাড়ির লোকেরা পাত্রী দেখে ফিরল, তারা দেখল শিউলি জ্বরে একেবারে বেহুশ। কি রকম জ্বর? ভয়ঙ্কর জ্বর, কিছুতেই নামে না, গা পুড়ে যাচ্ছে। গ্রামের বৈদ্য ডাকা হলো, কিন্তু তিনিও কোনো সুরাহা করতে পারলেন না। সাধারণ জ্বর নয় বোঝা যাচ্ছে। জ্বরের ঘোরে শিউলি বিড়বিড় করে কথা বলতে শুরু করলো, কিন্তু সেই কথাগুলো অচেনা। বাড়ির কেউ তার মানে বুঝতে পারছে না। কি বলছিল সে? বলছিল ওরা এসেছে, এখানেই থাকবে, এই রকম সব কথা। ওরা কারা? সেটাই তো রহস্য। বাড়ির লোক কিছুই বুঝল না। তারপর মধ্যরাতের পর জ্বরটা হঠাৎ করে নেমে গেল। তাহলে তো ভালোই হলো। না, জ্বর নামলেও শিউলির মধ্যে একটা অদ্ভুত অস্বাভাবিক পরিবর্তন এলো। কি পরিবর্তন? তার শরীর থেকে তার গা থেকে পচা শবদেহের মতো একটা দুর্গন্ধ বেরোতে শুরু করলো। সর্বনাশ! এটা তো খুবই ভয়ের ব্যাপার। ভয়াবহ। পরের দিন থেকে শিউলির আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে কেমন যেন ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠোঁট নড়ে, যেন বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু কোনো শব্দ নেই। যেন অদৃশ্য কারোর সাথে কথা বলছে। হ্যাঁ, ঠিক তাই। বাড়ির পুরনো চাকর রামহরি সে একদিন শিউলির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল ঘরের ভেতর থেকে কারা যেন কথা বলছে। কারা? একাধিক পুরুষ মানুষের গলার আওয়াজ, কিন্তু ভাষাটা দুর্বোধ্য। রামহরি কিছুই বুঝল না। ভয় পেয়ে গেল সে। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বোঝা যাচ্ছে। এরপর যা ঘটল সেটা শোনার মতো নয়। শিউলির বাবা মহেন্দ্রনাথ রায়চৌধুরী মেয়ের এরকম অবস্থা দেখে খুব চিন্তিত ছিলেন। একদিন রাতে তিনি নিঃশব্দে মেয়ের ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মারলেন। কি দেখলেন তিনি? তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। দেখলেন শিউলি ঘরের মেঝেতে অস্বাভাবিক ভঙ্গিতে 4 হাত পায়ে ভর দিয়ে বসে আছে। 4 হাত পায়ে? হ্যাঁ, পশুর মতো। তার মাথার লম্বা চুল মেঝেতে ছড়িয়ে পড়েছে, আর তার চারপাশে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচা মাছের কাঁটা, পচা মাংসের হাড়, পাখির পালক। আর শিউলি? শিউলি সেগুলো তুলে তুলে খাচ্ছে। কি ভয়ানক! এ তো অকল্পনীয়। শুধু তাই নয়, মহেন্দ্রনাথ দেখলেন ঘরের জানালার বাইরে জানালার ফাঁক দিয়ে একটা মিশকালো বিড়াল তাকিয়ে আছে ঘরের ভেতরে, আর সেই বিড়ালটার মুখ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। কি সাংঘাতিক দৃশ্য! মুখ দিয়ে কথা বলছে। হ্যাঁ, ওই দৃশ্য দেখে মহেন্দ্রনাথ রায়চৌধুরী আর স্থির থাকতে পারলেন না। তিনি বুঝলেন এ কোনো সাধারণ অসুখ নয়, কোনো ভয়ঙ্কর কিছু ভর করেছে মেয়ের উপর। এরপর তিনি কি করলেন? উপায়ন্তর না দেখে তিনি পার্শ্ববর্তী গ্রামের এক বিখ্যাত তান্ত্রিক হরিভূষণ গিরি তাঁকে ডেকে পাঠালেন। তান্ত্রিকের আগমন, এখান থেকেই হয়তো রহস্যের জট খুলবে। ঠিক। হরিভূষণ গিরি রায়চৌধুরী বাড়িতে পা রাখতেই পরিবেশের অস্বাভাবিকতা টের পেলেন। বাড়ির বাতাসে যেন কিছু একটা ভাসছে, একটা অশুভ শক্তি। অভিজ্ঞতান্ত্রিক, তিনি হয়তো বুঝতে পারছিলেন। তিনি শিউলির অবস্থা দেখে এবং বাড়ির পরিবেশ দেখেই বলে দিলেন শিউলি নিশ্চয়ই ওই দক্ষিণের নিষিদ্ধ জঙ্গলে গিয়েছিল। বাড়ির লোক তো অবাক। হ্যাঁ, মহেন্দ্রনাথ স্বীকার করলেন যে শিউলি সম্ভবত লুকিয়ে গিয়েছিল। তখন হরিভূষণ গিরি আসল ঘটনাটা খুলে বললেন, সেই জঙ্গলের পেছনের ইতিহাস। কি সেই ইতিহাস? হরিভূষণ জানালেন প্রায় 60 বছর আগের কথা। তখন শিউলি ঠাকুরদা ছিলেন এই এলাকার জমিদার, প্রতাপশালী জমিদার। সেই সময় ব্রিটিশরা এখানে নীলকুঠি বানাতে চেয়েছিল, আর শিউলির ঠাকুরদা জমিদার মশাই তাদের ওই দক্ষিণ দিকের জঙ্গলটা দিতে চেয়েছিলেন। কিন্তু ওই জঙ্গলে তো লোক বাস করত। হ্যাঁ, বাস করত কিছু আদিবাসী পরিবার। তারা হয়তো জমিদারের ঠিক পছন্দের ছিল না। হরিভূষণ বললেন জমিদার তাদের আমিষভোজী বলে অপছন্দ করতেন। তাদের জীবনযাত্রা আলাদা ছিল। জমিদার সাহেবদের খুশি করতে আর নিজের অপছন্দের লোকদের সরাতে চাইলেন। ঠিক তাই। সেজন্য তিনি এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। এক অমাবস্যার রাতে তিনি লোকজন নিয়ে ওই জঙ্গলে আগুন লাগিয়ে দিলেন। সে কি? জীবন্ত মানুষগুলোর কি হলো? শিশু, নারী, বৃদ্ধ কেউ রেহাই পেল না। সবাই ওই আগুনে জীবন্ত পুড়ে মারা গেল। ভয়ঙ্কর গণহত্যা। ভাবা যায় না,
এত নির্মম। তাদের আধপোড়া দেহগুলো নাকি ভাসিয়ে দেওয়া হয়েছিল ওই ধূপেশ্বরী নদীর জলে। এই ঘটনার পরে কি অভিশাপ শুরু হয়? একদম। এরপর থেকেই জমিদার পরিবারে অভিশাপ নেমে আসে। বাড়িতে নানা রকম ভৌতিক উপদ্রব শুরু হয়। রাতের বেলা কান্নার আওয়াজ, ছায়ামূর্তির আনাগোনা। জমিদারের কাছের লোকেরাও নাকি অস্বাভাবিকভাবে মারা যেতে থাকে। হ্যাঁ, খাস লোক যারা ছিল তারা একে একে অস্বাভাবিকভাবে মারা যায়। কেউ হয়তো সাপের কামড়ে, কেউ গাছ থেকে পড়ে, কেউ বা অজানার রোগে। জমিদার নিজেও অসুস্থ হয়ে পড়েন। হ্যাঁ, একেবারে শেষ অবস্থায় পৌঁছে যান। মরার আগে তিনি হরিভূষণ গিরির বাবাকে ডেকে পাঠান। তিনিও ছিলেন পূজারী এবং তন্ত্রবিদ্যায় পারদর্শী। তার কাছে সাহায্য চান। হ্যাঁ, অনুরোধ করেন যেন ওই অতৃপ্ত ক্রুদ্ধ প্রেতাত্মাদের শান্ত করার কোনো ব্যবস্থা করা হয়, নাহলে রায়চৌধুরী বংশ নির্বংশ হয়ে যাবে। হরিভূষণের বাবা কি পেরেছিলেন? তিনি এক ভয়ঙ্কর তন্ত্রক্রিয়া করেছিলেন। বহু কষ্টে, বহু সাধনার পর তিনি আত্মাগুলোকে ওই জঙ্গলের মধ্যেই বেঁধে ফেলতে সক্ষম হন। বেঁধে ফেলেন মানে তারা যেন জঙ্গল ছেড়ে বেরোতে না পারে। কিন্তু তার জন্য একটা নিয়ম করে দেন। হ্যাঁ, ওই জঙ্গলে আর কোনোদিন কেউ পা রাখতে পারবে না। ওটা নিষিদ্ধ এলাকা। এই নিয়মটাই এতদিন ধরে চলে আসছিল, আর ভয়টাও। ঠিক। এই ভয়টাই গ্রামকে আর জমিদার পরিবারকে এতদিন রক্ষা করে আসছিল। কিন্তু শিউলি, সে সেই অলঙ্ঘনীয় নিয়মটাই ভেঙে ফেলেছে। আর তার ফলে ওই আত্মাগুলো মুক্তি পেয়েছে। শুধু মুক্তি নয়, তারা শিউলির শরীরটাকেই আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আর শুধু একটা আত্মা নয়, ওই গণহত্যায় যতজন মারা গিয়েছিল তাদের সম্মিলিত শক্তি, মানে বহু অতৃপ্ত আত্মা তার শরীরে আশ্রয় নিয়েছে। আর ওই মূর্তিটা, ওটার কি ভূমিকা? হরিভূষণ বললেন, ওই মূর্তিটা সম্ভবত ওই আদিবাসী সম্প্রদায়েরই কোনো পূজার সামগ্রী বা কোনো শক্তির প্রতীক ছিল। শিউলি ওটাকে কুড়িয়ে আনায় আত্মাগুলো হয়তো আরও সক্রিয় হয়ে উঠেছে বা ওটাকেই আশ্রয় করে তার শরীরে প্রবেশ করেছে। তাহলে তো শিউলির অবস্থা সাংঘাতিক, এতগুলো অতৃপ্ত আত্মার ভার। হ্যাঁ, মহেন্দ্রনাথ আর বাড়ির সবাই এই ইতিহাস শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। তারা বুঝলেন কি ভয়ঙ্কর ভুল শিউলি করেছে আর কিসের পাল্লায় পড়েছে। এরপর হরিভূষণ গিরি নিশ্চয়ই আসরে নামলেন। হ্যাঁ, তিনি বললেন শিউলিকে মুক্ত করতে হলে এক ভয়ঙ্কর তন্ত্রক্রিয়া করতে হবে। কিন্তু কাজটা সহজ নয়, আত্মাগুলো সহজে ছাড়বে না। প্রস্তুতি শুরু হলো। হ্যাঁ, শিউলিকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো, কিন্তু তাকে সামলানোই মুশকিল। তার মধ্যে তখন যেন অসুরের শক্তি, চিৎকার করছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। তাকে বেঁধে ফেলতে হয়েছিল। হ্যাঁ, খাটের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হলো। হরিভূষণ গিরি তন্ত্রক্রিয়ার আয়োজন করলেন। ঘর কাঁপিয়ে মন্ত্রপাঠ শুরু হলো। নানা রকম উপকরণ, শ্মশানে ছাই, সর্ষের তেল, আরও কত কি। শিউলির প্রতিক্রিয়া কি ছিল? তান্ত্রিককে দেখে সে যেন আরও হিংস্র হয়ে উঠল। বিকৃত স্বরে গর্জন করে উঠল, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বাইরেও কি কিছু ঘটছিল? হ্যাঁ, যেই নে তন্ত্রক্রিয়া শুরু হলো, বাইরে ভয়ঙ্কর ঝড় উঠল। আকাশ কালো করে মেঘ জমল, বাজ পড়তে লাগলো। বাড়ির ভেতরেও নানা রকম অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। দরজা জানালা আপনা আপনি খুলে যাচ্ছে, বন্ধ হচ্ছে, আলো নিভে যাচ্ছে। একটা তীব্র লড়াই চলছিল, তাই তো? শুভ আর অশুভ শক্তির মধ্যে। একদম। অনেকক্ষণ ধরে চলল সেই ক্রিয়া। শিউলির শরীরটা ভীষণভাবে মোচড়াতে লাগলো, ছটফট করতে লাগলো। তার মুখ দিয়ে নানা রকম আওয়াজ বেরোতে লাগলো। তারপর ধীরে ধীরে এক সময় তার শরীরটা নিস্তেজ হয়ে এলো। আত্মাগুলো কি বেরিয়ে গেল? মনে হলো যেন তাই। শিউলির শরীরটা শান্ত হয়ে গেল। বাইরের ঝড় থেমে গেল, পরিবেশটাও কেমন শান্ত হয়ে এলো। সবাই ভাবল যাক, বিপদ কেটেছে। কিন্তু হরিভূষণ গিরি কি বললেন? তিনি সতর্ক করলেন, বললেন কাজ এখনো শেষ হয়নি। আত্মারা শরীর ছেড়ে বেরিয়ে গেলেও তারা এখনো মুক্ত হয়নি, মানে তাদের শান্তি হয়নি। তাদের চিরতরে শান্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তার জন্য নদীর ঘাটে তাদের আত্মা শান্তি কামনায় পিণ্ডদান করতে হবে, আর কিছু পুণ্যক্রিয়া সম্পূর্ণ করতে হবে। না হলে তারা আবার ফিরে আসতে পারে, হয়তো শিউলির কাছে বা অন্য কারো কাছে। মুক্তিটা তাহলে তখনও সম্পূর্ণ হয়নি? না, এরপর যথারীতি নদীর ঘাটে পিণ্ডদান করা হলো, বাকি ক্রিয়াও সম্পূর্ণ হলো। শিউলি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগল। তার কি কিছু মনে ছিল ওই ভয়ঙ্কর দিনগুলোর কথা? না, আশ্চর্য ব্যাপার হলো তার কিচ্ছু মনে ছিল না। জঙ্গলে যাওয়া, মূর্তিটা কুড়িয়ে আনা, অসুস্থতা, ওই ভয়ঙ্কর ঘটনাগুলো সব যেন তার স্মৃতি থেকে মুছে গেছে।
এটা কি মানসিক আঘাতের কারণে নাকি অন্য কিছু? বলা মুশকিল। হয়তো ওই অশুভ শক্তির প্রভাব, অথবা মন নিজেকে রক্ষা করার জন্য ওই স্মৃতিগুলো ব্লক করে দিয়েছে। সে যাই হোক, শিউলি স্বাভাবিক জীবনে ফিরছে, এটাই বড় কথা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, তাই তো? না, এখানেই আসল রহস্য। একদিন শিউলি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সে স্বাভাবিকভাবে কথা বলছে, হাসছে। সেদিন সে তার মাকে, চন্দ্রাবতী দেবীকে খুব সহজভাবে বলল, মা জানো তো, আমি সেদিন জঙ্গল থেকে কি সুন্দর একটা জিনিস এনেছিলাম। সে মূর্তির কথা বলছে। হ্যাঁ, চন্দ্রাবতী দেবী তো শুনেই চমকে উঠলেন। তিনি বললেন, কই দেখি। শিউলি তখন তার বাক্স খুলে মূর্তিটা বের করে আনলো। আর চন্দ্রবতী দেবী সেটা দেখে আতঙ্কে শিউরে উঠলেন, কারণ মূর্তিটা মোটেও সুন্দর ছিল না। ওটা ছিল একটা ভয়ঙ্কর দেখতে কালো পাথরের অপদেবতার মূর্তি। কিরকম দেখতে ছিল? পাকানো শিং, হাঁ করা মুখ, লালচে ভয়ঙ্কর চোখ, আর শরীরটা যেন সাপের মতো প্যাঁচানো। দেখলেই গা ছমছম করে। তিনি বুঝলেন এটাই ছিল সব অনর্থের মূল। এটাই সেই অশুভ শক্তির আশ্রয়। তিনি কি করলেন? তিনি এক মুহূর্তও দেরি করলেন না। সঙ্গে সঙ্গে রামহরিকে ডাকলেন। ডেকে বললেন, এক্ষুনি এই মূর্তিটা নিয়ে ধূপেশ্বরী নদীর গভীর জলে ফেলে দিয়ে আসতে। রামহরি ছুটে গেল। হ্যাঁ, রামহরি মূর্তিটা নিয়ে ছুটে নদীর ঘাটের দিকে গেল। আর শিউলি, সে কোথায় ছিল তখন? শিউলি সেখানেই দাঁড়িয়েছিল, চুপচাপ। তার মুখে কোনো ভয় বা আতঙ্কের চিহ্ন নেই, বরং তার মুখে কেমন যেন একটা অভিমান মেশানো অদ্ভুত দৃষ্টি। অভিমান? কেন? কে জানে, যেন তার প্রিয় জিনিসটা কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু তার চেয়েও অদ্ভুত ছিল তার পরের প্রতিক্রিয়া। মানে রামহরি যখন নদীর ঘাটে গিয়ে মূর্তিটা জলে ছুঁড়ে ফেলতে গেল, হ্যাঁ, তখন ঘাট থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগলো। জলের মধ্যে যেন তীব্র ঘূর্ণি তৈরি হলো, আর তার সাথে চাপা একটা হাহাকারের মতো আওয়াজ। মূর্তিটা কি সত্যি জলে ফেলা গেল? গল্পটা ঠিক সেখানেই একটা প্রশ্ন রেখে শেষ হচ্ছে। রামহরি কি পারল ফেলতে, নাকি ওই শক্তি মূর্তিটাকে আঁকড়ে রাখল, নাকি রামহরি নিজে? বোঝা গেল না। আর ঠিক সেই সময়ে যখন নদীর ঘাট থেকে ওই শব্দ আসছে, রায়চৌধুরী বাড়ির অন্দরমহলে দাঁড়িয়ে থাকা শিউলির ঠোঁটের কোণে ফুটে উঠল এক অত্যন্ত মৃদু কিন্তু স্পষ্ট হাসি। হাসি? হ্যাঁ, এক দুর্বোধ্য হাসি। আর ঠিক তখনই অন্দরমহলের বাতাসে যেন কারা ফিসফিস করে বলে উঠল, আমরা এখনো আছি। সর্বনাশ! তার মানে কিছুই শেষ হয়নি? সেটাই তো প্রশ্ন। এই হাসি, এই ফিসফিসানি, এগুলো কিসের ইঙ্গিত? শিউলি কি পুরোপুরি মুক্ত, নাকি ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সে নিজেই বদলে গেছে? ওই হাসিটা কি তার? অথবা ওই অতৃপ্ত আত্মারা কি অন্য কোনোভাবে, হয়তো শিউলির মাধ্যমেই থেকে গেল? বলা খুব কঠিন। কাহিনীটা এখানেই শেষ, একটা হিমশীতল অনুভূতি নিয়ে। সত্যি, হাড় হিম করা গল্প, কৌতূহল, নিষিদ্ধ জ্ঞান আর তার ভয়ঙ্কর পরিণতি। কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠছে ৬০ বছর আগের সেই অন্যায়ের অভিশাপ। হ্যাঁ, সেই গণহত্যা, সেই পাপ কি সত্যি মুছে ফেলা যায় শুধু তন্ত্রক্রিয়া বা পিণ্ডদান দিয়ে? হয়তো না, হয়তো অতীতের ছাড়া এত সহজে মুছে না, সুযোগের অপেক্ষায় থাকে, সামান্য আশ্রয় পেলেই আবার ফিরে আসে। শিউলির ওই শেষ হাসিটা আর ওই ফিসফিসানি, সেটাই যেন বলে যায়, হয়তো ঝাউপাড়ার বাতাসে সেই ফিসফিসানি আজও শোনা যায়।